হ্যালো বন্ধুরা, স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কি প্রকার ভিডিও নিয়ে চলে এসেছি। বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস আমরা বলতেই পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাস পথের দাবি। এই পথের দাবি উপন্যাস যেটি দশম শ্রেণীতে বাংলা সাহিত্যের মধ্যশিক্ষা পর্ষদ অন্তর্গত যে বইটি রয়েছে সেই বইটি অন্তর্ভুক্ত করা হয়েছে এই পথের দাবি উপন্যাসটি, যেটি শরৎচন্দ্রের লেখা। মূল খণ্ড থেকেই নেওয়া হয়েছে এই পথের দাবি গল্পাংশটি। তো এবার আমরা বলতে পারি এটি কোথা থেকে নেওয়া হয়েছে। শরৎচন্দ্রের এই পথের দাবি উপন্যাসটি বঙ্গবাণী পত্রিকা মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হয়েছে। এবং এই উপন্যাসটি জানা গেছে এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে আগস্ট সংখ্যায়, সেখানে গ্রন্থাকারে এটি প্রকাশিত হয়। এছাড়াও আমরা জানতে পারছি যে পথের দাবি রচনাটি মূল উপন্যাসে ষষ্ঠ পরিচ্ছেদের শেষাংশ থেকে এবং সপ্তম পরিচ্ছেদের শেষ দুটি অনুচ্ছেদ বাদ দিয়ে এই অবশিষ্ট অংশ আমাদের পাঠ্যাংশে অন্তর্ভুক্ত হয়েছে। তবে চলো বন্ধুরা দেখে নিই আজকে এই পথের দাবি উপন্যাসের 1916 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য উপন্যাস এবং রাজনৈতিক উপন্যাস পথের দাবি উপন্যাস। এই পথের দাবি উপন্যাসটির একটি অংশ দশম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে পথের দাবি গল্প করে। এই উপন্যাসের অন্তর্গত এই পথের দাবি উপন্যাস রচনাংশটি দেখতে পাবো কিছু স্বাধীনতা পূর্ববর্তী যে সময়কালটা কেমন ছিল বা পরিস্থিতি সংকট কেমন ছিল মানুষের, সেই বিষয়টা আমরা এই গল্পে দেখতে পাবো বা এই উপন্যাসে দেখতে পাবো। তোমাদের পাঠ্য এই পথের দাবি উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদের প্রথমাংশ অথবা সপ্তম পরিচ্ছেদের শেষাংশের কিছু অংশ এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা আমরা জানতে পারছি। সম্পূর্ণ পথের দাবি উপন্যাসটি এই রচনায় অন্তর্ভুক্ত করা হয়নি। কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ মধ্যশিক্ষা পর্ষদ এখানে অন্তর্ভুক্ত করেছেন, তা সেটা আমরা দেখে নিব এই গল্পটির মধ্যে কি রয়েছে। পথের দাবি উপন্যাসটি পড়ার প্রথমেই গল্পে আমরা কতগুলো চরিত্র দেখতে পাবো। মোটামুটি 6-7টা চরিত্র দেখতে পাবো, তার মধ্যে মুখ্য এবং গৌণ চরিত্র মিশানো রয়েছে। উপন্যাসটি পড়ার আগে আমরা চরিত্র সম্বন্ধে 2-4টি কথা জেনে নিই। জানা গেছে এই চরিত্রের প্রথমে রয়েছে অপূর্ব বলে একজন শিক্ষিত বাঙালি যুবক। এই অপূর্ব চরিত্র এই উপন্যাসকে আবর্তিত করেছে বা মুখ্য চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হিসাবে আবর্তিত হয়েছে। এই অপূর্ব কে ছিল? এই অপূর্ব ছিল এমএসসি পরীক্ষায় উত্তীর্ণ পাশ করা একজন বাঙালি, যার বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল, এটা আমরা জানতে পারি, এবং তার সম্পূর্ণ নাম ছিল অপূর্ব হালদার। এছাড়া আমরা জানি বোথা কোম্পানিতে চাকরি করার জন্য অপূর্ব সুদূর বাংলাদেশ থেকে রেঙ্গুন অর্থাৎ বার্মাতে এসেছে চাকরির জন্য শুধুমাত্র। এর পরবর্তী যে চরিত্র আমরা দেখতে পারবো সেটা রয়েছে পাচক তিওয়ারি। পাচক তিওয়ারি যেখানে গৌণ চরিত্র হিসেবে রয়েছে। অপূর্ব যখন বাংলাদেশ থেকে এই বার্মাতে আসছে তখন তার মা খুব উদ্বিগ্ন ছিল ছেলেকে নিয়ে। প্রথমে তো রাজি হয়নি এত দূরে চাকরি করার জন্য, তো যাই হোক পরবর্তী ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে অপূর্বকে বার্মাতে পাঠায়, কিন্তু তার সঙ্গে পাঠায় পাচক তিওয়ারি বলে একজন চাকরকে। পাচক তিওয়ারি কী করতো? রান্না করতো এবং তাকে অ্যাসিস্ট্যান্ট বা সহযোগী হিসেবে থাকতো তার পাশে, সবসময় তার পাশেই থাকতো, রান্নাবান্নার কাজ করে তাকে সাহায্য করতো। এই গল্পে আমরা তাকে পাচক তিওয়ারি হিসাবে পেয়েছি। এরপরে 3 নম্বর আরেকটি চরিত্র, যেটি মুখ্য চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র আমরা বলতেই পারি, সেটা রয়েছে রামদাস তরওয়ালকর। রামদাস তরওয়ালকর কে ছিল? একজন শিক্ষিত মারাঠি যুবক। এই শিক্ষিত মারাঠি যুবক যদি আমরা বলি তাহলে হবে রামদাস তরওয়ালকর।
এরপরে আমরা যে চরিত্র নিয়ে পড়ব বা জানবো গল্পে, সেটা হচ্ছে নিমাইবাবু। নিমাইবাবু কে ছিল? নিমাইবাবু ছিল বার্মা অর্থাৎ রেঙ্গুন যে থানাটা ছিল, রেঙ্গুন পুলিশ স্টেশন থানা, সেখানকার বড় বাবু ছিল, বড় কর্তা ছিল নিমাইবাবু। এবং জানা গেছে অপূর্ব তাকে কাকা বলে সম্বোধন করত। যাই হোক, এর পরবর্তী গল্পে আমরা সব কিছু জানতে পারবো। তো আরেকটা প্রশ্ন হতে পারে, রেঙ্গুন জায়গাটা কোথায় রয়েছে, রেঙ্গুন অবস্থানটা কোথায়? এটা মায়ানমারের যে রাজধানী শহর, মায়ানমারের রাজধানী শহর রেঙ্গুন বা বার্মাতে অবস্থান করছে। এর পরবর্তী আরেকটি মুখ্য চরিত্র হিসেবে এই উপন্যাসে আমরা দেখতে পারবো জগদীশবাবু। জগদীশবাবু এই উপন্যাসে আরেকটি চরিত্র, যে কিনা রেঙ্গুন থানার একজন পুলিশ কর্তা। আমরা জানি পুলিশ কর্তা অর্থাৎ পুলিশ স্টেশনে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের লোক কাজ করে, বড়োবাবু, ছোটোবাবু, মেজোবাবু, বিভিন্ন পদে চাকরি করে পুলিশ কর্তারা। তার মধ্যে এই মেজোবাবু ছিল জগদীশবাবু, এছাড়া বড়োবাবু ছিল নিমাইবাবু। এরপরে আমরা পাচ্ছি গিরিশ মহাপাত্র। এটা খুব উল্লেখযোগ্য একটি চরিত্র। গিরিশ মহাপাত্র এখানে কেন্দ্রীয় চরিত্র হিসেবে কাজ করছে। গিরিশ মহাপাত্র এখানে বলতে পারি ছদ্মবেশধারী একজন লোক। একে বলা যেতে পারে অনেকটা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের ছদ্মবেশধারী, যিনি এই উপন্যাসে যার পরিচিত নাম হচ্ছে গিরিশ মহাপাত্র বলেই আমরা তাকে দেখতে পাবো। এরপরে রয়েছে আরেকটি খ্রিস্টান মেয়ে। খ্রিস্টান মেয়ে কে ছিল বা কোথা থেকে খ্রিস্টান মেয়ের আবির্ভাব হলো, এই মেয়েটি সম্বন্ধে আমরা জানবো। তার আগে আমাদের কিন্তু গল্পটা অবশ্যই জানতে হবে। গল্পে মূল বিষয় কী রয়েছে এবং খ্রিস্টান মেয়ের ভূমিকাটা কী ছিল অপূর্বের সঙ্গে, সব কিছু আমরা জানবো। তার আগে গল্পটা আমরা জেনে, গল্প পাঠের আগে আরেকটি বিষয়, আমরা গল্পটাকে সহজ করে বোঝার জন্য আমি একটি রেখাচিত্র আঁকার চেষ্টা করেছি, যার সাহায্যে যারা 2025 বা 26-এ মাধ্যমিক পরীক্ষা দিবে বা পরবর্তী যে কম্পিটিটিভ পরীক্ষা SLST বা PSCর মতন পরীক্ষা হবে, যেখানে পথের দাবি উপন্যাসটি রয়েছে, তাদের কাছে এটি কিন্তু গুরুত্বপূর্ণ হবে। সব কিছু মাথায় রেখেই আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো যাই হোক, এই গল্পটি পড়ার আগে একটি ছোট্ট করে কিছু সারমর্ম আমি দেওয়ার চেষ্টা করছি। একটি রেখাচিত্র তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখা যাচ্ছে একটি রেখাচিত্র। সেখানে একদম উপরের দিকে রয়েছে অপূর্ব। এই অপূর্ব নাম একটি বাঙালি চরিত্র সেখানে লেখা আছে। এরপরে সোজা তীর মেরে রয়েছে রেঙ্গুন, একটা জায়গার নাম। আমি একটু আগে বলে দিয়েছি, রেঙ্গুনটা হচ্ছে মায়ানমারের রাজধানী শহর, রেঙ্গুন বা বার্মা। এরপরে রয়েছে পাচক তেওয়ারি। এরপরে আমার তীর মেরে দেখতে পাচ্ছি বাড়ি ভাড়া, এবং বাড়ি ভাড়ার নিচে আছে চুরি এবং কোম্পানি, এবং সেখান থেকে চলে আসছে পুলিশ স্টেশন। চুরির পর থেকে চলে আসছে পুলিশ স্টেশন। এবং এটা আমরা কী করে বুঝবো? প্রথমে রয়েছে অপূর্ব চরিত্র। আমরা তো প্রথমেই বললাম অপূর্ব একজন বাঙালি যুবক, তার চাকরি খোঁজার সন্ধানে সে সুদূর বাংলাদেশ থেকে বার্মা বা রেঙ্গুনে এসেছিল। আমরা জানি বোথা কোম্পানিতে চাকরি করার সূত্রে সে এসেছিল বার্মা যাত্রা করেছিল, এবং রেঙ্গুনে এসেছে, এবং রেঙ্গুনে এসেছিল পাচক তেওয়ারির সঙ্গে। তার সাথী ছিল, রান্না করার সহযোগী ছিল, তার মা তাকে পাঠিয়েছিল পাচক তেওয়ারির সঙ্গে। তারপরে তারা দুইজনে একটা বাড়ি ভাড়া নেয়, রেঙ্গুনে একটা কম রেটের একটা বাড়ি ভাড়া নেয়। সেই বাড়িতেই তারা কিছুদিন থাকে। বেশ কিছুদিন থাকার পর ঘটে যায় আরেকটি ঘটনা। দেখা যায় তার বাড়ি, কিছুদিন পরে জানা যায় তার বাড়ি থেকে তার যে জিনিসপত্রগুলি, ভাড়া বাড়ি থেকে তার যে জিনিসপত্রগুলো ছিল কিছু চুরি হয়ে যায়। কিন্তু তার আগে আরেকটি কথা জানতে হবে, যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির ওপরে তলায় থাকতো একজন খ্রিস্টান মেয়ে, তার নাম ছিল ভারতী। সে ভারতী কিন্তু সেই ছিল, এবং জোসেফ সাহেব যে ছিল তার মেয়ে ছিল ভারতী, থাকতো, ঠিক আছে। কিন্তু নিচতলায় ওরা যখন বাড়িতে থাকতো না, ওই অপূর্ব এবং পাচক তেওয়ারি, তখন তার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হয়ে যায়। তো যাই হোক, এই চুরির ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তী পুলিশ স্টেশনে গিয়েছে অপূর্ব, সেটা আমরা জানতে পারি। এবং এই পুলিশ স্টেশনে যাওয়ার পর, রেঙ্গুন পুলিশ স্টেশনে যাওয়ার পর নিমাইবাবু যে ছিল পুলিশের বড় কর্তা, তার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। পুলিশের বড় কর্তার সঙ্গে অপূর্বর একটা পরিচয় হয়, এবং অপূর্ব তাকে কাকা বলে সম্বোধন করে, ঠিক আছে। দেখা যায় এই যে রেঙ্গুন থানায় গিয়ে এবং নিমাইবাবুর কাছ থেকে অপূর্ব একজন ছদ্মবেশধারী সব্যসাচী মল্লিক, যেটা আমার যে গিরিশ মহাপাত্র এই গল্পের নাম, তার বেশভূষা, গিরিশ মহাপাত্রের বেশভূষা এবং অদ্ভুত কিছু আচরণ এবং তার ছদ্মবেশধারী পোশাক আশাকের কথা সব কিছু সবিস্তারে জানতে পারে কার কাছ থেকে? নিমাইবাবুর কাছ থেকে। আর
সেই কারণে অপূর্বর মনে একটা কৌতূহল বেড়ে যায় এবং তাকে দেখার জন্য সে পেশাগত সে কী কাজ করে এবং সে কোথা থেকে এসেছে এজন্য কাকা অর্থাৎ নিমাইবাবুর সঙ্গে অপূর্ব সেই স্টেশনে থেকে যায় তাকে দেখার জন্য। এই নিমাইবাবুর সঙ্গে রেঙ্গুন থানায় অপূর্ব থেকে যায়। এর পরবর্তী অংশ আমরা এই গল্পে দেখতে পাবো। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরের জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। অর্থাৎ গল্পে আমরা দেখি বেশ কিছু বাঙালি যুবক বাংলাদেশ থেকে রেঙ্গুনে এসেছে কাজের সন্ধানে। সবাই উত্তর ব্রহ্মের বর্মা অয়েল কোম্পানি তেলের খনির কারখানায় কাজ করত। সেখানকার জল হাওয়া সহ্য করতে না পারায় তারা রেঙ্গুনে এসেছিল চাকরির সন্ধানে। এবং তাদের সঙ্গে কী ছিল সেই বর্ণনাটি এখানে দেওয়া আছে। তাদের সঙ্গে ছিল টিনের তোরঙ্গ, ছোট বড় পুটুলি। এরপর বলা হয়েছে গল্পে, শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আরও একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানে জল হাওয়া সহ্য না হওয়া চাকরির উদ্দেশ্যে তারা রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। এই বিষয়টি আমরা গল্পে পাচ্ছি। ইহাদের নামধাম ও বিবরণ লইয়া সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইল। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। অর্থাৎ এখানে আমরা এই গল্পে যে প্রধান চরিত্র সব্যসাচী মল্লিক, যিনি কিনা পলিটিক্যাল সাসপেক্ট এবং ওয়ান্টেড, যিনি ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্র, এই গল্পে সেটি পরিচিত হয়ে আছে। তাকে খোঁজার চেষ্টা করছেই দেশের পুলিশরা। এরপর কি দেওয়া আছে গল্পে সেটা আমরা দেখি। লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পড়িয়া যেন তামাটে হইয়াছে। এবং সেই লোকটির বয়স কত দিয়েছে, 30 থেকে 32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয়, অর্থাৎ ভয় হয়, সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। অর্থাৎ লোকটাকে দেখে মনে হচ্ছে তার এতটাই সংকটজনক শোচনীয় অবস্থা, তার মেয়াদ হয়তো সংসারে টিকে থাকার মতন সেরকম আর নেই। ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটছে। কেবল আশ্চর্য, কেবল অবাক হওয়ার বিষয় সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এই যে মুখ, তার দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিটি, এবং শীর্ণকায়া এবং শরীর লম্বা, এবং যে কোনো মুহূর্তে তার একটা তাকে গ্রাস করতে পারে কোনো একটা অসুখ দেখে মনে হচ্ছে। সেই চোখটা কেমন, তার চোখটা, সেই চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, অর্থাৎ দীপ্ত রয়েছে, উজ্জ্বল রয়েছে না উজ্জ্বলহীন, এই সমস্ত বিবরণ দিতে যাওয়াই বৃথা। এবং তার চোখ দিয়ে এবং দেখে মনে হচ্ছে যেন গভীর জলাশয়ের মতন, অর্থাৎ তার মনের ভেতরটা যেন গভীর জলাশয়ের মতন, যেন খুঁজলেও কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। তাই বলা হয়েছে সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন, অর্থাৎ তার থেকে দূরে থাকাই ভালো। ইহারে কত অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে, অর্থাৎ সেই ব্যক্তিটির হৃদয় অন্তঃস্থলে যে সঞ্জীবনী শক্তি বা প্রাণশক্তি লুকিয়ে রয়েছে, মৃত্যু সেখানে প্রবেশ করতে পারে না বা প্রবেশ করতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বেঁচে আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়াছিল, অর্থাৎ সেই লোকটির দিকে চাহিয়াছিল যে ছদ্মবেশ ধারণ করে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক যে ছিল ছদ্মবেশে, সেই লোকটির কথা এখানে বলা হচ্ছে, তার বেশভূষার কথা বলা হচ্ছে। অপূর্ব সেই লোকটির দিকে তাকিয়েছিল। হঠাৎই নিমাইবাবু তার বেশভূষার বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া সহাস্যে কহিল, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? অর্থাৎ এখানে নিমাইবাবু এই কথাটি বলেছেন, বাবুটির স্বাস্থ্য গেলেও তার কিন্তু শখ 16 আনায় বজায় আছে। আসলে এখানে নিমাইবাবু আমরা দেখতে পাই গল্পে অপূর্বর কাকাবাবু। কাকাবাবু হলো নিমাইবাবু, অপূর্ব থানার বড়োবাবু নিমাইবাবু।
জানা গেছে যে নিমাইবাবু অপূর্বর কাকা হয় এবং অপূর্বর বাবা নিমাইবাবুর চাকরি করে দিয়েছিলেন, কারণ অপূর্ব বাবা ছিল সেই সময়কার ডেপুটি ম্যাজিস্ট্রেট, সে কারণে। এরপর গল্পে দেখা যায় এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া হাসি গোপন করিল। তাহার মাথা সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বললেই চলে। অর্থাৎ সেই যে লোকটি, ছদ্মবেশী লোকটির বিবরণ দেওয়া হয়েছে, তিনি দেখতে কেমন, কতটা ছদ্মবেশ ধারণ করেছে। এমনই ছোট করে ছাটা, অর্থাৎ ছাটা চুল, মাথায় কী আছে, চেরা সিঁথি, মাথায় লম্বা চেরা সিঁথি, অপর্যাপ্ত তৈলনিষিক্ত কঠিন রুগ্ন কেশ হতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। আর গায়ে গিয়েছে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার, অর্থাৎ রামধনু রঙের একটি চুড়িদার পাঞ্জাবি পরে আছে লোকটি। তার বুক পকেট থেকে একটা বাঘ আঁকা রুমাল রয়েছে, রুমালের কিছু অংশ দেখা যাচ্ছে আর বাকি অংশটা ভেতরে রয়েছে। উত্তরীয় কোনো কিছু এখানে পড়েনি, অর্থাৎ উত্তরীয় কোনো বালাই নেই। ওড়না, উত্তরীয় অর্থাৎ ওড়নার মতন, যে মানে ওই চুড়িদার বা পাঞ্জাবি, চুড়িদারের ওপর যে পরে সেই বিষয়টা। পরনে বিলাতি মিলের কালো মখমলের পাড়ের সূক্ষ্ম শাড়ি আছে তার পরনে, আর পায়ে সবুজ রঙের ফুলমোজা। অর্থাৎ তার পরনের যদি বর্ণনা করতে বলে বা তিনি বেশভূষা কেমন পরে আছে, তাহলে কিন্তু এই উত্তরগুলি হবে। হাঁটুর উপরে আছে লাল ফিতা দিয়ে বাঁধা আর বার্নিশ করা পামসু, আর তলাটা মজবুত টেকসই আগাগোড়া লোহার নাল বাঁধানো। অর্থাৎ যে পামসুটা পড়ে আছে, সেই পামসুটার নিচে যে ঘোড়ায় যেরকম লোহার নাল পড়ে, শক্ত একটা লোহা দিয়ে তৈরি, ঘোড়ারা যাতে ছুটতে পারে, সেই যাতে তাদের নালটা যাতে ক্ষয় না হয়, লোহা দিয়ে বানানো হয়, তার পায়ের নিচে লাগানো হয়, ওই রকমই পামসুর নিচেও এরকম একটা টেকসই মজবুত লোহার নাল লাগানো আছে। হাতে এক গাছি হরিণের সিংহের হাতল দেওয়া বেতের ছুরি আছে। এই কটা বিষয় আমরা জানতে পারি এই গল্প থেকে। কয়েকদিনে জাহাজের ধকলে সমস্ত নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাতমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করল, না বারবার দেখল লোকটির সমস্ত কিছু তাৎক্ষণিক বিচার বিশ্লেষণ করলো এবং বলল তখন কাকাবাবুকে নিমাইবাবু, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। অর্থাৎ অপূর্ব নিশ্চিত হয়ে কথাটি বলছেন। জামিন কথাটির অর্থ হচ্ছে কারোর কার্যকলাপের নিরিখে দায়িত্ব নেওয়া, সম্পূর্ণ নিশ্চিত হয়ে কথাটি বলা। অপূর্ব কাকাবাবুকে নিশ্চিত করে জানাচ্ছেন ইনি সব্যসাচী মল্লিক হতেই পারে না, কারণ যিনি সব্যসাচী মল্লিক তিনি তো বিখ্যাত বিপ্লবী নেতা, যিনি কিনা বিজ্ঞানে পারদর্শী, একাধিক ভাষা তিনি জানেন, যিনি ইংরেজদের ত্রাস, সেই ব্যক্তি ইনি হতেই পারে না। সেটাই অপূর্ব নিশ্চিত হয়ে জামিন দেওয়ার মতন করে কথা বলছেন। তখন নিমাইবাবু চুপ করিয়া রহিল। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র? তুমিও তেলের খনিতে কাজ করেছিলে না? এখন রেঙ্গুনে থাকবে? তোমার বাক্স, বিছানা, খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাকে আর পকেটে কি আছে। অর্থাৎ তার ট্যাকে আর পকেটে কী রয়েছে, গিরিশ মহাপাত্রের ট্যাকে পকেটে, সে কথাটা কিন্তু এখানে জানতে চেয়েছে। কোন প্রশ্ন আসতে পারে তার ট্যাকে এবং পকেটে কী রয়েছে। এরপর আমরা গল্পে দেখি তার ট্যাক হইতে একটি টাকা পাওয়া গেল, গন্ডা 6 পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস আর মাপ করার কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি আর দেশলাই আর গাজার কলিকা, এগুলি কিন্তু তার পকেট থেকে বার হলো। তখন নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটা অসংকোচে জবাব দিল, আজ্ঞে না। তবে এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কীরূপ সদাশয় ব্যক্তি ইনি। যদি কারোর কাজে লাগে তাই গাজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণ তোমাতে বিদ্যমান বাবা, অর্থাৎ গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই কিন্তু তোমার মধ্যে আছে। বললেই পারতে খাই, কিন্তু কদিন বা বাঁচবে? এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শোনো, মানে সে সেইভাবে তাকে আশ্বাস দিল যে গাঁজা যদি খাও তুমি, তাহলে তুমি বলেই দাও গাঁজা খাও কি না, কারণ আমি তো বুড়ো মানুষ, তো সে কথাটা মিথ্যা না বললেই ভালো হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি মহাপাত্র তখন কি বলছে। মহাপাত্র মাথা নাড়িয়ে অস্বীকার করে বলল, মহাপাত্র বলছে না না, গিরিশ মহাপাত্র বলছে আগে না, মায়েরই খাইনি, মানে সে নিশ্চিত করে বলল। গিরিশ মহাপাত্র বলল নিমাইবাবুকে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই এইমাত্র, নইলে নিজে খাইনি।
আচ্ছা, তখন জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দিকে নিজে খাইনে, মিথ্যাবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাবাবু উঠিয়া দাঁড়িয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইয়া কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভাইয়া। আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটি দৃষ্টি রেখো। সে যে বর্মা এসেছে এ খবর সত্য। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে ব্যাটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল। বড়বাবু তখন হাসিতে লাগল। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তার ভাঙ্গা টিনের তোরঙ্গ ও চাটায় জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়ল না। অবাক হয়ে গেল। কোনো দুর্ঘটনায় ঘটিল না এমন সৌভাগ্যকে অপূর্ব মন যেন অপূর্ব বুঝতেই পারছে না বা বিশ্বাস করতে পারছে না। এত বড় ভাবে এত ছদ্মবেশে সে রয়েছে, এত বড় সব্যসাচী ধরতে পারছে না, জাল পেতে রয়েছে পুলিশ, তাও পারছে না। এ কী ব্যাপার? এটা অপূর্ব অবাক হয়ে গেল। বাসায় ফিরিয়া দাড়ি গোপ কামানো হইতে শুরু করিয়া সন্ধানিক স্থানাহার, পোশাক পরা, অফিস যাওয়া ইত্যাদি নিত্য কাজগুলোয় বাধা পাইল না সত্য। কিন্তু ঠিক কী যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতে ধ্যানস্থ হইয়া রহিল অপূর্ব। এই অত্যন্ত অন্যমনস্কতা তরোয়ালকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? অর্থাৎ অপূর্ব, বাঙালি যুবক অপূর্বকে তরোয়ালকর জিজ্ঞাসা করেছিল, মানে রেঙ্গুনে যিনি এসেছিল, অর্থাৎ অপূর্বের সহকর্মী রামদাস তরোয়ালকর তাকে জিজ্ঞাসা করেছিল। তারপর অপূর্ব কহিল, কই না, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিন্তু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয় একত্রে বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনিবন্ধ অনুরোধ করিয়াছিলেন। রামদাসের স্ত্রী বলেছিল, যতদিন তার মা কিংবা বাটির কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বসার উপযুক্ত ব্যবস্থা দিয়ে না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাকে গ্রহণ করিতেই হবে। অর্থাৎ বলেছেন যে রামদাসের স্ত্রী অপূর্বকে যেহেতু পছন্দ করত, তার স্নেহ মমতার বশেই সে থেকে বলেছে তার মা বা তার বাড়ির কোনো আত্মীয়া যতক্ষণ না তার কাছে না আসে, রান্নাবান্না না করে, ততদিন ছোট বোনের হাতের তৈরি মিষ্টান্ন অর্থাৎ মিষ্টির সাথে অন্যান্য কিছু খাবার তাকে যে দিবে, পাঠাবে, সেটা অবশ্যই যাতে গ্রহণ করে। অপূর্ব বলল, ঠিক আছে, রাজি হয়ে গেল। আপিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনত। তাহলে রামদাসের স্ত্রী যে সমস্ত টিফিন দিত, সেই টিফিনটি এক ব্রাহ্মণ পিয়াদা অফিসে নিয়ে যেত এবং সেটি অপূর্ব নিত। আজও সেই নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দেওয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা কহিল, কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে। অপূর্ব কি বলল? যে ঘর ভাড়া নিয়েছিল অপূর্ব, সেই ঘরে রামদাস তরওয়ালকর এবং যে পাচক রামদাস তরওয়ালকর এবং অপূর্ব নিজে সেই ঘরে থাকতো, কিন্তু কাজের সূত্রে তাকে বাইরে থাকতে হয়েছে, সেই ঘরে কেউ ছিল না, তখন তার ঘর থেকে চুরি হয়েছে, সে কথাটাই জানিয়েছে। সমস্তই যাইতে পারিত, কেবল ওপর এসে খ্রিশ্চান মেয়েটির কৃপায়, তাহলে ওপর তলায় কে ছিল? খ্রিশ্চান মেয়ে, ভারতী। খ্রিশ্চান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া সমস্ত বাঁচিয়ে আছে। অর্থাৎ সে মেয়েটি অপূর্বর পাশে দাঁড়িয়ে অপূর্বকে সাহায্য করেছে। সে চোরের হাত থেকে অপূর্বকে বাঁচিয়েছে তার সয় সম্পত্তির অনেক কিছুই অংশ। সে চোর তাড়িয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছিয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কী আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতন পাস করা অ্যাকাউন্টের পক্ষে বিস্ময়কর। এখানে তোমার মতন বলতে রামদাস বলছে তোমার মতন পাস করা অ্যাকাউন্ট
অ্যাকাউন্টের পক্ষে সেটা বোঝা অসম্ভব। বাস্তবিক এবং তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে ভারতী মানে খ্রিস্টান মেয়েটি আর কেউ আছে বলে মনে হয় না তরওয়ালকর। তাছাড়া এত বড় বন্ধু। রামদাস বলিল, তারপর? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফোয়ায় গিয়েছিল। ইত্যবসরে এই ব্যাপার। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া কেউই করেনি। আমারও অনুমান কতকটা তাই। চুরি না করুক, সাহায্য করেছে।